Use headphones for better experience. এই বিংশ শতাব্দীতে অন্তিম লগ্নে গলায় নীলকণ্ঠের মতো বিষ জড়িয়ে নিয়ে গল্পের উড়োজাহাজে চেপে গল্প ছড়াতে বেশ ভালো লাগে। নতুন অধ্যায়ের গল্পগুলো নুড়ি পাথরের মতো উড়তে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। ছেড়ে দে, মারিস না, আমাকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। নমস্কার এবং প্রণাম জানাই আমার সকল শ্রোতাগণদেরকে। এবং আজকের যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং তুলে ধরার পুরোটাই চেষ্টা করব, সেটা একদমই সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি। কিছু কাল্পনিক চরিত্র এবং কিছু কাল্পনিক জায়গা স্থান দিয়ে আমরা গল্পটি তুলে ধরব। গল্পটি ধৈর্য ধরে শুনবেন। সুতরাং বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পতে এগিয়ে যাই। Black Invention. গল্পটি শুরু হওয়ার আগে গল্পের চরিত্রগুলির নাম বলে নিতে চাই। আসল যাকে নিয়ে এই ঘটনাটি, তার নাম শীর্ষেন্দু এবং তার বাবার নাম চন্দ্রশেখর, এবং শীর্ষেন্দুর দুই বন্ধু জগদীশ এবং কেশব। চন্দ্রশেখর অর্থাৎ শীর্ষেন্দুর বাবার সোনার ব্যবসা থাকার দরুন শীর্ষেন্দুর পরিবারে তেমন কোনো একটা আর্থিক অনাটন বলে কিছুই ছিল না। বাবার সম্পত্তি ছিল অঢেল, এবং শীর্ষেন্দুর ছিল এক বোন, অর্থাৎ অ্যাডপ্টেড, আসলে দত্তক নেওয়া চাইল্ড, অ্যান্ড তাকে পাওয়া হয়েছিল রাস্তায় ডাস্টবিনের সামনে থেকে। আসলে শীর্ষেন্দুর বোন ছিল অ্যাবনর্মাল, অ্যান্ড তাও সেই দেখে এবং চন্দ্রশেখর অর্থাৎ শীর্ষেন্দুর বাবার মনে একটা দুঃখ প্রকাশ পাওয়ার দরুন শীর্ষেন্দুর বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। সেই মেয়েটিকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটছিল শীর্ষেন্দুর মায়ের এবং চন্দ্রশেখর অর্থাৎ শীর্ষেন্দুর বাবার। সবার চোখে নীলমণি ছিল, এবং চন্দ্রশেখরের কাছে তার দুই বন্ধু অর্থাৎ জগদীশ এবং কেশব ছিল ভাই, বন্ধুর থেকেও প্রচুর বেশি ওপরের লেভেলের। তাদের দুজনকে নিয়েই শীর্ষেন্দুর হয়তো 12 ঘন্টাটাই কেটে যেত সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের সাথেই কেটে যেত। দুপুর গড়িয়ে হয়ে যেত বিকেল, বিকেল গড়িয়ে হয়ে যেত সন্ধে, তাও হয়তো তাদের সাথে সময় কাটানোটা শেষ হতো না শীর্ষেন্দু এবং জগদীশ দুজনেই ছিল প্রায় সমবয়সী, 22 বছর 22 বছর, কিন্তু তাদের থেকে একটু 1 বছর বা 1.5 বছরের হয়তো ছোট ছিল কেশব। জগদীশের মনে ছিল ছোটবেলা থেকে প্রচণ্ড লোভ লালসা। সে টাকা পয়সাটাকে খুবই আপন মনে করত। সে টাকা পয়সার জন্য সব কিছু করতে পারত, কাউকে মার্ডারও করতে পারত, এবং যদি তাকে টাকা পয়সা দিয়ে যদি বলা হতো যে কি তুই কাউকে বাঁচিয়ে নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয় তাকে, সে ভালো কাজও করতে পারত। শুধু তার টাকার সাথে ছিল একটা আলাদাই ভালোবাসা। শীর্ষেন্দুর বাড়িটি ছিল পায়রাডাঙ্গা, অর্থাৎ আমাদের শিয়ালদা থেকে আপ লাইনে প্রায় অনেকটাই দূর, এবং পুরোটাই গ্রামগঞ্জ এলাকা। হয়তো রাত্রিবেলায় এখনো সেখানটা অতটা আলোকিত হয়ে উঠতে পারে না, কিন্তু তবুও চন্দ্রশেখর, শীর্ষেন্দুর মা
এবং তার বোনের কাটছিল বেশ ভালোই দিনগুলো। কিন্তু তারা কি জানতো যে কি তাদের জীবনে নেমে আসতে চলেছে খুবই এক বড় দুর্যোগ, খুবই এক বড় ঝড়। শীর্ষেন্দুর যেই দুই বন্ধু ছিল, অর্থাৎ জগদীশ এবং কেশব, তারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করত। তাদের পরিবারে অতটাও বেশি সুখ শান্তি, অর্থ সম্পদ তেমনটা কিছুই ছিল না। মানসিক দিক থেকে, অর্থ সম্পদের দিক থেকে কোনো কিছুই ছিল না তেমন ঠিকঠাক। সুতরাং সেই জন্য জগদীশ এবং কেশব প্রায় পুরোটাই ডিপেন্ডেন্ট থাকত শীর্ষেন্দুর ওপরে। শীর্ষেন্দুর একটি বহুত বড় দোষ ছিল, সেটি ছিল সে প্রচণ্ড পরিমাণে স্মোকিং অর্থাৎ ধূমপান করত। জগদীশ এবং কেশবও ছিল সে ধূমপানে গ্রস্ত। জগদীশ এবং কেশব প্রায় পুরো সময়টাই যত সিগারেট, বিড়ি, চা, যা খাবার দাবার, কেক, বাইরে যত খাবার দাবার, স্ন্যাক্স, যাবতীয় যা খুশি খাওয়ার ইচ্ছা হতো সবটাই খেত শীর্ষেন্দুর পয়সায়। তবুও এতটা প্রতি সুবিধা শীর্ষেন্দুর থেকে পাওয়ার পরেও জগদীশের শীর্ষেন্দুর প্রতি ছিল একটি হিংসা। হিংসাটি ছিল শীর্ষেন্দুর কাছে এতগুলো টাকা পয়সা, এত অর্থ সম্পদের মালিক শীর্ষেন্দু, আর আমি 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 এমনভাবে থাকব, এটা সম্ভব নয়। এই হিংসাটি তার মনে প্রতিদিন চলার ফলে তার মনে তৈরি হয় এবং মাথায় একটি বুদ্ধি চলে আসে। বুদ্ধিটি আসে, যদি শীর্ষেন্দুকে মারার পর তার একমাত্র বোনের সাথে যদি বিয়েটা করে ফেলা হয়, তাহলে তো শীর্ষেন্দুর বাবা অর্থাৎ চন্দ্রশেখর আমাকে সর্বসম্পত্তি দান করে দেবে, সব সম্পত্তি হয়ে যাবে আমার নামে। এই এত বাজে একটা ঘৃণাকর বুদ্ধি তার মাথায় স্ট্রাইক করে এবং সে সেই বুদ্ধির দিকে কার্যসিদ্ধি করার জন্য এগিয়ে পড়ে। এবং সে একদিন সত্যিকারেরই চা সিগারেট খাওয়ার জন্য শীর্ষেন্দুকে ডেকে বাড়ির থেকে বের করে নিয়ে আসে তাদেরই সেই পাড়ার দোকানের সামনে। পাড়ার দোকান থেকে চা সিগারেট এবং বিড়ি খাওয়ার পরে তারা বলে যে কি, আমার একটু বাথরুম পেয়েছে শীর্ষেন্দু, আমি আর কেশব ওইদিকে যাচ্ছি, তুই একটু আয়। যথারীতি শীর্ষেন্দুর কাছে জগদীশ এবং কেশব ছিল ভাই তুল্য, বন্ধুর থেকেও বেশি। কিন্তু শীর্ষেন্দু কি জানত যে কি তারই এই ভাই, এই ভ্রাতারূপ কতটা বড় একটা ঘৃণাকর কার্য করতে চলেছে তার সাথে। একমাত্র শীর্ষেন্দুর টাকা পয়সার উপর লোভ, লালসা, হিংসা এই সব রূপ রেখে। সুতরাং শীর্ষেন্দুকে ডেকে নিয়ে যায় বাথরুম, ওরা তিনজন মিলে একসাথে করে। যথারীতি কেশবও ছিল তাদের অর্থাৎ জগদীশের সাথে এক সমমত। জগদীশের সাথে কেশবেরও ছিল হাত, এবং ডেকে নিয়ে আসে তাকে সেই ঝোপের সামনে এবং তারপরে খুব পরিমাণে, বিশাল পরিমাণে পাথর দিয়ে এবং পাশে পড়ে থাকা একটা জং পড়া ছুরি নিয়ে রীতিমতো শীর্ষেন্দুকে কোপায়, প্রচণ্ড পরিমাণে কোপায়, যাকে বলে একদম ঝাঁঝরি করে ফেলে। তার হাতের একটা আঙ্গুল, থাক এখন বললাম না, এরকম মেরে ধরে এরকমভাবে ফুল মার্ডার করার পর শীর্ষেন্দুকে ফেলে দেয় সেই ঝোপের পাশের একটি খালের ধারে, যেখানে মানুষের চোখ সচরাচর পড়ে না।
সেই দিন রাত 12:30টার সময় চন্দ্রশেখর এবং চন্দ্রশেখরের বউ অর্থাৎ শীর্ষেন্দুর মা খুবই চিন্তিত হয়ে পড়ে। কারণ আমার ছেলে তো এত রাত করে বাড়িতে ঢোকার মতন ছেলে নয়। সে হার্ডলি 9:30টার মধ্যে বাড়িতে চলে আসে। তাহলে আজকে 9:30 পেরিয়ে বেজে গেছে 12:30। তারপরেও শীর্ষেন্দু এখনো বাড়িতে আসেনি কেন? তার সেই দুর্বল বোনটিও কিন্তু চোখ ছলছল করে প্রায় কাঁদো কাঁদো রূপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। হয়তোবা সে বোনটির মনে ডেকেছিল কু, হয়তোবা তার মায়ের মনেও ডেকেছিল কু। সেই রাত্রিবেলা খুবই ভাবে সত্যি একটা ঝড় চলে আসে শীর্ষেন্দুর পরিবারের, তার মাতা পিতার ওপরে। শীর্ষেন্দুর বাবা এবং মা তো পুরোপুরি সম্পূর্ণ ভেঙে পড়ে। বাবা এদিকে ওদিকে খোঁজ লাগায়, পুলিশ কেস করে। পুলিশ আসায় যখন শীর্ষেন্দুর বাবা অর্থাৎ চন্দ্রশেখর পুলিশকে সবটা খুলে বলে যে কি হ্যাঁ আমার ছেলে রাত্রিবেলা পাড়ার ওই চায়ের দোকানটাতে গিয়ে আড্ডা দেয়, তখন পুলিশরা সঙ্গে সঙ্গে গিয়ে ওই দোকানটিতে সার্চ করে। সার্চ করার পর জানতে পারে যে কি হ্যাঁ সেই দিনকে অর্থাৎ আগের দিনকে শীর্ষেন্দু আমাদের এই চায়ের দোকানে এসেছিল এবং আড্ডাও দিয়েছে। কিন্তু তার 2 বন্ধুর সাথে দেখা করার পর, 2 বন্ধুর সাথে বাথরুমে যাওয়ার পর তারপরে কিন্তু শীর্ষেন্দু আর ফেরত আসেনি। তাহলে শীর্ষেন্দু গেল কোথায়? পুলিশ জিজ্ঞাসা করায় পাড়ার দোকানের কাকু বলে ওঠেন যে কি হ্যাঁ আমাদের দোকানে শীর্ষেন্দু যেই বন্ধু দুটোর সাথে আড্ডা দেয় সেই বন্ধু দুটির নাম অর্থাৎ জগদীশ এবং কেশব। সেই জগদীশ এবং কেশবের এই ঘটনাতে নাম উঠে আসে এবং জগদীশ আর কেশব এই ঘটনাটি জানতো যে কি যদি পুলিশের কাছে চন্দ্রশেখর অর্থাৎ শীর্ষেন্দুর বাবা কেস করবেন, কিন্তু আমরা কোনোরূপ ধরা দেব না। দুদিন পর, সেই দিনকের পর থেকে 2 দিন পর পুলিশ কিছুটা হাতে সময় নিয়ে জগদীশের বাড়িতে গিয়ে হানা দেয়। কিন্তু জগদীশকে না পাওয়ার ফলে পুলিশ সঙ্গে সঙ্গে হানা দেয় কেশবের বাড়িতে। কেশবের বাড়িতে যাওয়ার ফলে কেশবকে পায় এবং কেশবকে তুলে নিয়ে আসে থানায়। কেশবের শরীরের বিবরণ যদি দেওয়া যায়, কেশব খুবই রোগা। কেশবের শরীরে তেমন একটা কোনো মাংস নেই। কেশব বড্ডই রোগা। সেই বড্ড রোগা থাকা অবস্থাতেও পুলিশ কেশবকে বেধড়ক বীভৎস 3rd ভোল্টেজ স্বরূপ মারধর করে, যাতে কেশবের মুখ থেকে কিছু বেরিয়ে আসে যে কি সেই দিনকে তাহলে শীর্ষেন্দু তোদের সাথে যাওয়ার পরেও শীর্ষেন্দু আর ফিরে এলো না কেন? শীর্ষেন্দু কার সাথে গেছিল সেই খবরটাও তোরা নাকি জানিস না। শীর্ষেন্দুর সাথে তোরা কি করেছিস সেটাও তোরা কিছু বলছিস না। তাহলে শীর্ষেন্দু গেল কোথায়? কোনোরূপ কেশবের মুখ থেকে কোনো কথা বের করতে পারে না। পুলিশ হাল ছেড়ে দেয়। জগদীশের বাড়িতে গিয়ে হানা দেয় 2 দিন পর। জগদীশ তো মুখের ওপরে ডিনাই করে দেয় যে কি না সেও নাকি জানে না। হ্যাঁ বলেছিল যে কি শীর্ষেন্দুকে কোথায় একটা চলে যেতে বেশ দেখেছিল, কিন্তু জানে না শীর্ষেন্দু কোথায় গেছে, শীর্ষেন্দুর এখন কি খবর না খবর, শীর্ষেন্দু কেমন আছে না আছে তারা কিছুই জানে না। ওভার ড্রামা করে বসে। 2 ফোঁটা চোখ থেকে জলও ফেলে জগদীশ। এরপরে পুলিশের মনে স্ট্রাইক করে এবং পাড়ার এক কাকু সামনে দাঁড়িয়ে বলে দেয় যে কি হ্যাঁ ওই দোকানে সুমিত যায় তো। সুমিত কি জানে না? সুমিত জানে না কোথায় আছে শীর্ষেন্দু? যেই সময় আপনার ছেলে ওই দোকানে গিয়ে আড্ডা দেয় সেই সময় তো সুমিতও যায় ওই দোকানে আড্ডা দিতে। সুমিত জানে না? ঘটনাতে এবারই আসে একটা বিশাল বড় মোড়।
যে মোড়ে জন্য কেউ প্রস্তুত নয়, আপনারাও নয়। এবং সত্যভাবে বাস্তবভাবে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন হয়তো সেই পাড়ার লোকেরাও এই ঘটনাটির জন্য প্রস্তুত ছিল না। পরের দিন পুলিশের গাড়ি সেই পাড়াতে সুমিতের বাড়ির সামনে যাওয়ার প্রায় আধ ঘন্টা আগে হঠাৎ করে প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, নিয়ে নেয় একটা ঝড়া বকরি, নিয়ে ওঠে গাছের ডালটি যেন ফেটে নিচে এসে পড়বে, হয়তোবা বাড়ি ঘর দুয়ারগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে পড়বে। সুমিতের মধ্যে যেন একটা আলাদাই শক্তি এসে কাজ করছে। সুমিত সেই ভিটে ছাড়বে না। সুমিতের জিভ পেরিয়ে আসছে তার দুটো চোখের মণি দুটো রূপ নিয়ে নিয়েছে লাল রঙে, কটকটে লাল হয়ে রয়েছে তার চোখ দুটো। চুলগুলো যেন কিরকমভাবে ছিঁড়ছে, কিরকম যেন হাতের মধ্যে চুলের যে লোমকূপ, সেই লোমকূপের রক্ত লেগে পড়ে রয়েছে। সুমিত বলে বোঝাতে পারছে না যে কি তার শরীরের সাথে কি হচ্ছে না হচ্ছে। কিছুক্ষণ পরেই সুমিত তার শরীর থেকে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে এক আলাদাই গলায় কথা বলে ওঠে যে কি, মাগো, ওই পুলিশরা যারা আসছে না, ও কিছু করেনি মা। এই সুমিত মা কিছু করেনি মা, বিশ্বাস করে সুমিত কিছু করেনি। ওই যে জগদীশ আর কেশব রয়েছে না, আমি কত ভালোবাসতাম জানো তো মা, ওদেরকে খুব ভালোবাসতাম জানো তো। খালি না আমার সম্পত্তির প্রতি লোভ, লালসা, এইসব কিছু করে না মা, জানো তো আমাকে না কিভাবে জানো তো এই মরচে পড়া ছুরিটা দিয়ে আমাকে কেটেছে। আমার মাথার পেছনে জানো তো মা পাথর দিয়ে না খুব জোরে জোরে মেরেছে, খুব জোরে জোরে। আমার কিন্তু মা খুব লেগেছিল জানো তো মা। এই সুমিত মা কিছু করেনি মা। সুমিতকে এই ঘটনার মধ্যে জড়িও না। সুমিত খুব ভালো ছেলে। সুমিত এই ঘটনার সাথে কোনোরূপভাবে জড়িত নয়। সুমিতকে মা কিছু বলো না। এই ঘটনা এই রূপভাবে কথা বলার সাথে সাথে ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ডেই ঢোকে পুলিশের গাড়ি ঢোকার পরেই দেখে যে কি তার এই রূপ অবস্থা। দেখছে যে কি সুমিত কেমন যেন করছে আর কেমন করে যেন সে সব ঘটনাগুলো বলছে, যে কি তাকে অর্থাৎ শীর্ষেন্দুকে কিভাবে মারা হয়েছিল, সেই জগদীশ এবং কেশব কিভাবে যেন তাকে মেরেছিল। এবং শীর্ষেন্দু সুমিতের দেহের ভেতরে ঢোকার পরে এও বলে যে কি, মা জানো তো মা, আমি না ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই শিমুল গাছটা, আমি না ওই শিমুল গাছের মধ্যে একটা পেতনির কাছে থাকি। ওই পেতনিটা না আমাকে কিছুতেই আসতে দেয় না মা। আমার খুব কষ্ট হয় মা, আমার খুব কষ্ট হয়। আমাকে নিয়ে আসো না মা, আমাকে নিয়ে চলে আসো না মা। এইরূপ কষ্ট দেখার পর শীর্ষেন্দুর মা পুরোহিত ডেকে শীর্ষেন্দুকে সেই বাড়িতেই রেখে দিয়েছে। এখনও নাকি ঘটনা শোনা যায় যে কি ওই বাড়ির সামনে দিয়ে যখন কোনো ব্যক্তি পাস হয় তখন নাকি শীর্ষেন্দুকে ছাদ দিয়ে হাঁটতে দেখা যায়, অথবা চন্দ্রশেখরের বাড়িতে যদি কেউ যায় তাহলে নাকি গা ভার হয়ে আসে। এই ঘটনাটি ভিউয়ার্স একদমই সত্য ঘটনা। এই ঘটনাটিতে কাল্পনিক চরিত্র, কাল্পনিক স্থান দ্বারা আমরা বিবরণটি দিয়েছি, কিন্তু গল্পটি বলেছেন আমারই পরিবারের একজন খুবই কাছের মানুষ, যে বলার সময় আমার চোখ প্রমাণ যে কি তার গায়ের লোমকূপ, তার গায়ের যেই লোম, তার গায়ের সর্বত্র শিরা কাটা দিয়ে ওঠে এবং কথায় চলে আসে জড়তা, কারণ তারই বাড়ির সামনে আর দুটো বাড়ি পেরোলেই হয়তো চন্দ্রশেখরের বাড়ি, এবং সেও নাকি ফিল করে খুব
খুবই ফিল করে। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আজকের ঘটনাটি এত দূর অবধি শোনার জন্য। থ্যাংক ইউ। আপনাদের প্রতিটি দিন যেন শুভ কাটে, এই আমার ভগবানের কাছে কামনা। ধন্যবাদ। আমি টক্সিক মৃত। you